গত লেকচার অবধি আমরা সরলরেখার কার্তেশীয় গুণজ এবং কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে কিছু সম্পর্ক দেখে আসছিলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আজকের লেকচারে আমরা মোটামুটি আমরা আগে যে কথাটা বলে রাখছিলাম যে আমি পুরা সরলরেখার আগে হচ্ছে বেসিক যেগুলা থিওরি বা যেগুলো আমরা সূত্র আকারে মনে রাখবো, আগে এই টাইপেরগুলো আমি সবগুলো বলে নিব, দেন আমরা টাইপ ওয়াইজ ম্যাথ শুরু করব। কারণ তাতে কি হবে, আমরা যখন পুরা অধ্যায়ের একটা কনসেপ্ট ভালো মতো পেয়ে যাবো, দেন আমার ম্যাথগুলো আর কি ধরতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু গতদিন পোলার এবং কার্তেশীয়ের মধ্যে সম্পর্কগুলো পুরোটাই দেখে আসছিলাম, এবং লাস্টে আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখেছিলাম যে কোঅর্ডিনেট ব্যবস্থাতে। তো ওই জায়গাতে আমরা দেখেছিলাম যে তিনটা স্থানাঙ্ক মিলে কিভাবে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তো এখান থেকে আমি একটু শুরু করতে চাই আজকে। ঠিক আছে, তো তার আগে আমি দুইটা কথা বলবো, সেটা হচ্ছে এই দুইটা কনসেপ্ট 9, 10-এও একটু থাকার কথা। 9, 10 হয়তো অনেকে পড়েছো আর কি। ঠিক আছে, যে লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু এটা কাকে বলে? দেখো, লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু এই জিনিসটা হচ্ছে, ধরো আমি একটা ত্রিভুজ আঁকাইলাম, তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি এই শীর্ষবিন্দু থেকে, আমরা হচ্ছে যে নর্মালি লম্ব কেন্দ্রের যে সংজ্ঞাটা জানি যে একটা শীর্ষ থেকে অপর বাহুর উপর ডিরেক্ট যে লম্বগুলা পাই। ঠিক আছে, এই যে এটার উপর এখানে আমি লম্ব টেনে দিলাম। ঠিক আছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এ বিসি ত্রিভুজ। তাহলে এ বিসি এর উপর এ ডিটা মনে করো লম্ব। ঠিক আছে, আবার বি বিন্দু থেকে সেম কাহিনী করব, বি বিন্দু থেকে হচ্ছে এসি এর উপর ডিরেক্ট লম্ব আঁকো। ঠিক আছে, আবার এখানে সি থেকে তোমার কি আচ্ছা পুরোটা হচ্ছে যে হয়তো বা একদম, যেহেতু আমি হাতে আঁকাচ্ছি পুরো একদম অ্যাকুরেট দেখে মনে হবে না যে হয়তো বা হয়ে গেছে, বাট বুঝে নাও আর কি। ঠিক আছে, তো দেখো এই যে লম্বগুলা, মনে করো এটা হচ্ছে বিই, এটা হচ্ছে মনে করো সিএফ, তাহলে এডি বিই আর সিএফ এই যে তিনটা লম্ব, অর্থাৎ একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর লম্ব এরকম কতগুলো হয়? তিনটা। এই লম্বগুলার যে ছেদবিন্দু, এই বিন্দুটাকে আমার বলা হচ্ছে লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু, তাই তো? তাহলে এইটা হচ্ছে তোমার, এই বিন্দুটা হচ্ছে লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু। ঠিক আছে, এখন আমি যে কথাটা গতদিন বলেছিলাম, অর্থাৎ যে এক্সাম্পলটা দেখা আসছিলাম, যে কি বলেছিলাম, দুইটা বিন্দুর ভুজ সমান হবে আর দুইটা হচ্ছে কোটি সমান হবে, আর বাকি দুইটা আলাদা আলাদা থাকবে। অর্থাৎ কীরকম, যে ধরো এখানে যেটা বলেছিলাম গতদিন সম্ভবত এটা বলেছিলাম যে 2, 4, আর এই জায়গাতে আছে মনে করো 2, 6। ঠিক আছে, আর এরকম একটা জায়গাতে আছে কথার কথা মনে করো 5, 6 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমার দুইটার ভুজ সমান আর এই দুইটার কোটি সমান, আর বাকি দুইটা কি আলাদা আলাদা। তাহলে এইটা একটা কি উৎপন্ন করবে? এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। এবং সমকোণটা কোনটা হয়, আমি চিত্র দেখলে তো নর্মালি বুঝে যাবো যে সমকোণ হচ্ছে 2, 6। এখন যদি চিত্র ছাড়াই যদি এরকম থাকতো, ধরো আমি চিত্র জানি না, ঠিক আছে, এরকম একটা বলে দিল যে এই জিনিসটা মনে করো বলে দিল যে 2, 4, আর মনে করো কথার কথা 5, 6, আর বলে দিচ্ছে হচ্ছে 2, 6। তাহলে এখানে এই চিত্র ছাড়াই এমসিকিউতে যখন দিবে এই জিনিসটা, এইগুলো এমসিকিউতে দেয়, ম্যাক্সিমাম ভার্সিটি এমসিকিউতে দেয় আর কি। ধর এইটা বলে দিল যে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, এই তিনটা স্থানাঙ্ক কী টাইপের ত্রিভুজ উৎপন্ন করে, শুধু এটা বলবে না, আরও অনেক কিছু বলবে, আমরা বলতেছি আর কি। তো এখান থেকে দেখে বুঝবা, তাহলে আমরা কি বলতেছি যে দুইটার কি সমান হবে? ভুজ সমান। ওকে, দুইটার ভুজ সমান এবং দুইটার কোটি সমান। এখানেও কি এই যে কোটিটা সমান হয়ে গেছে, এখানে হচ্ছে কোটি সমান, আর বাকি দুইটা আলাদা আলাদা আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে, এটা আমি বলে দিতে পারলাম। তাহলে সমকোণ কোনটা হবে? ঠিক আছে, সমকোণ হবে এই যে দুইটা কমন, এই যে ভুজ আর হচ্ছে কোটি। তাহলে এই ভুজ আর কোটিটাকে নিয়ে যে বিন্দুটা আছে, এই যে 2, 6, এই 2, 6 বিন্দুটাই হচ্ছে তোমার কি সমকোণ, এক সমকোণ। ঠিক আছে, এটা হচ্ছে এক সমকোণ। এবং এখানে আরেকটা জিনিস বলবো, যে তারা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিন্দু কোনটা? লম্ব বিন্দু আর লম্ব কেন্দ্র, এটা তো নর্মালি জানি, যেটাই সমকোণ সেটাই তো তোমার কি লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু, তাই না? তাহলে এই যে 2, 6 যেটাকে বলতেছি, এইটাকেই তুমি আবার বলবা এটা হচ্ছে তোমার লম্ব কেন্দ্র অথবা লম্ব বিন্দু। একদম ইজি, এটা তোমার হচ্ছে এমসিকিউতে দেয়। ক্লিয়ার? তো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো এবং আমি আরেকটা তোমার কেন্দ্রর কনসেপ্ট দেখাবো, তাহলে আরেকটা হয়তো ক্লিয়ার হবে। দেখো, আমরা পরিকেন্দ্র নামে একটা হচ্ছে যে কেন্দ্র পড়ে আসছিলাম।
এটা ম্যাক্সিমামই হয়তো পড়ে আসছো বা কনসেপ্ট একটু হলেও জানা আছে। তাহলে পরিকেন্দ্রের সংজ্ঞাটা কি, ঠিক আছে, বা দেখতে কীরকম। তো এটা যখন এমসিকিউতে দিবে তোমার এগুলো কিন্তু ম্যাক্সিমামই দেয় তোমার হচ্ছে যে ভার্সিটির ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো ম্যাক্সিমামই ভার্সিটির এমসিকিউতে দেয়, ঠিক আছে। তো পরিকেন্দ্রের সংজ্ঞাটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু, লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। কীরকম দেখো দেখি, আমি মনে করি একটা ত্রিভুজ আঁকাইলাম এরকম, ধরো এটা হচ্ছে তোমার ত্রিভুজ, ঠিক আছে। তো এই যে তোমাদের মনে আছে কিনা যে লম্ব সমদ্বিখণ্ডক কীভাবে আঁকাইতাম বলো তো, আমি অ্যাকচুয়ালি পুরো একদম শিওর তোমাদের আঁকে দিতে পারবো না। মনে করো যে এরকম করতাম না, এখান থেকে এদিকে চাপ এদিকে চাপ, ঠিক আছে, আবার এদিক থেকে মনে করো এই পাশে চাপ এই পাশে চাপ দিয়ে মনে করো কী করতা, এটার এটা কি এটা মনে করো যোগ করে দিতা। তাহলে এই দুইটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে এবং লম্ব হয়েছে, তাই না। আবার এদিক থেকেও সেম, এদিকে একটা কি এদিকে চাপ নিতা এদিকে চাপ নিতা, এদিকেও সেম কাহিনী করতা দিয়ে মনে করো যে কি এটার এটা যদি আমি সংযোগ দিই তাহলে মনে করো যে এই রেখাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে এবং লম্ব হচ্ছে। তাহলে এই যে এরকম করে তিন দিক থেকে, এদিক থেকেও সেম, যেদিকে আর এদিকে মনে করো যে যদি হয় তাহলে তোমার আসবে কি এটা হচ্ছে তোমার ছেদবিন্দু, ঠিক আছে। তাহলে এই যে ছেদবিন্দুটা এই যে যেটা পাইলাম এটাই তোমার হচ্ছে কি পরিকেন্দ্র, ঠিক আছে। এবং তোমরা এরকম মানে তোমাদের ইয়াটা ছিল যেটা উপপাদ্য না সম্পাদ্যতে বলতো আর কি, যে তোমার এখানে পরিকেন্দ্র আঁকায় দেখো, তাহলে কি করতে যে এখান থেকে এইটার যে দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব আর এই দূরত্ব তিনটা হচ্ছে সেম, মানে ব্যাসার্ধ হয়ে যেত। এবং যখন তুমি হচ্ছে এই ব্যাসার্ধের সমান পরিমাণ করে হচ্ছে তখন যখন তুমি এটাকে সংযোগ দিতে তাহলে তখন এরকম একটা বৃত্ত দেখে দেখে বৃত্ত মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা কিছু বৃত্ত হইতো, ঠিক আছে। তো এটা ছিল পরিবৃত্ত, তাহলে পরিবৃত্তের কেন্দ্রটাই পরিকেন্দ্র, এটাই আমরা জাস্ট পড়ে আসতাম। বাট অ্যাকচুয়ালটা কী ছিল যে লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু, দেখো এই যেটা লম্ব তো হইলো এবং এই বাহুটাকে কি দুই ভাগে ভাগ করে দিয়েছে মানে সমদ্বিখণ্ডিত হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার পরিকেন্দ্র। ওকে, এটা নিয়ে মনে করো যে হয়তোবা এটা তোমার এমসিকিউতে এটা ডিরেক্ট দিয়েও দিতে পারে আবার নাও দিতে পারে, কিন্তু দিবে হচ্ছে এটা। ধরো আমার একটা সরলরেখা, অ্যাকচুয়ালি সরলরেখা পুরোটা পড়ানো হয় নাই, তবুও তোমরা 9-10-এর এই কনসেপ্টে একটু হলেও জানো যে ধরো তোমাকে বলা আছে যে এই যে অসমতাতে 9-10 উচ্চতর গণিতে অসমতাতে পড়ে আসছিল এরকম যে ধরো একটা আছে 4x প্লাস হচ্ছে 3y ইজ ইকুয়াল টু 12 বা -12 ইজ ইকুয়াল টু 0, ধরো -12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই রেখাটার সমীকরণ তোমাকে মানে এই চিত্রটা মনে করে রাখতে বলছো, তখন কি করতাম বলো দেখি। করতাম হচ্ছে কি আগে x এর মান একটা 0 করে নিতাম, x এর মান যদি 0 করতাম তাহলে y এর মান কত হয় দেখো দেখি, x এর মান 0, তাহলে 0 হয়ে গেল, এটা পুরোটাই 0, তাহলে এখানে 3y ইজ ইকুয়াল টু 12, তাহলে y ইজ ইকুয়াল টু কত 4, তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম হচ্ছে কত 0,4, ঠিক আছে। আবার আবার কি কাহিনীটা করতাম এটা মিশিয়ে দিচ্ছি, এটার মধ্যে এখন দরকার নেই। আবার কীরকম করতাম, এখানে এবার ওয়াইয়ের মানটা 0 ধরে নিতাম, তাহলে ওয়াইয়ের মান যদি 0 ধরি তাহলে এক্সের মান কত হবে, এটা তো 0, তাহলে তোমার আসবে হচ্ছে কি 4x ইজ ইকুয়াল টু 2f মানে x ইজ ইকুয়াল টু কত 3, তাহলে এখান থেকে যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে কত 30। তাহলে তুমি কি বলতে পারবা যে এই ইয়েটা কীরকম হবে, স্থানাঙ্কগুলো বসায় তো 30 মানে x অক্ষের উপর অবস্থিত, দেখো 30 আর 0,4 এটা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত 0,4, তাহলে এইটা তোমার হচ্ছে কি এই সরলরেখাটা হচ্ছে তোমার কত, এই যে যেটা বললাম 4x প্লাস হচ্ছে কত 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার। তো এখন দেখো আমার কোন জিনিসটা দরকার এখানে, মানে আমি তো জাস্ট এটা জাস্ট চিত্র দেখালাম আর তো কিছু করি নাই। এখানে এখন বলবে আচ্ছা বললো যে এই সরলরেখা x অক্ষ এবং y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, বললো যে এই সরলরেখা x অক্ষ আর y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার লম্ব কেন্দ্র আর পরিকেন্দ্র বের করা। মনে করো এটা তোমার কোশ্চেন, এটা মনে করো এমসিকিউতে আছে। তাহলে বলো দেখি এই যে x অক্ষটা আর y অক্ষটা কোন ত্রিভুজটা উৎপন্ন করতেছে, এই যে এই ত্রিভুজটা যে লাল কালি দিয়ে যেটা দেখাই দিলাম, ঠিক আছে, এই ত্রিভুজটা উৎপন্ন করতেছে। এবং তাহলে এটা কি মূল বিন্দু 0 0, এটা কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতেছে, এটাকে দেখো সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতেছে কিনা দেখো দেখি। আমার তিনটা হচ্ছে কি
শীর্ষবিন্দু। তাহলে এখানে দেখো এই যে ভুজ 0 ভুজ 0 সমান আছে না ভুজ, ওকে। আবার কোটি 0 কোটি 0, এই যে দেখো দুইটার ভুজ সমান, দুইটার কোটি সমান, আর বাকি দুইটা 4 3 আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে তুমি কি বলবা যে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতেছে। এবং আমি যেটা আগের ক্ষেত্রে দেখাই দিলাম, সমকোণ কোনটা হবে, যে দুইটার কমন, এই যে 0 0 0 0 নিয়ে কোনটা আছে এটা, তাহলে এই জায়গাতে এটার ক্ষেত্রে হচ্ছে লম্ব কেন্দ্র তোমার 0 0, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে পরিকেন্দ্রের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, যে এই জিনিসটা এখন ভালো মতো মনে রাখবা, যে পরিকেন্দ্র যখন কোনো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র যখন বলবে, তাহলে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, এই কথাটা লিখে নিবা ভালো করে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজের মধ্যবিন্দু, ক্লিয়ার। তাহলে দেখো দেখি আমার এখানে অতিভুজ কোনটা, এই যে এটা, তাহলে এটার মধ্যবিন্দু কত হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি, মধ্যবিন্দু হবে তোমার হচ্ছে যে কত, এই যে দুইটাকে হচ্ছে যে যোগ করো, ভুজকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 3/2 আর 4/2 মানে হচ্ছে কত 2, এই যে 3/2 আর 2, এইটা যে তোমার হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু, এইটাই তোমার হচ্ছে পরিকেন্দ্র, ক্লিয়ার। তাহলে এই জিনিসগুলো তোমরা এমসিকিউর জন্য কাজে লাগবে, আমি অনেক কিছু বলে ফেলছি, তোমরা সুন্দর করে এই জিনিসগুলো লিখে নিবা, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট টপিকে আগাই। আচ্ছা, এটা আমরা জাস্ট একটু আউটসাইডের জিনিস বললাম, এটা তোমার মানে ভার্সিটিগুলোতে আর কি বেশি কাজে লাগবে আর কি, ঠিক আছে। একাডেমিকেও দিতে পারে, একাডেমিকও ছোটোখাটো টার্মগুলো দিয়ে দেয়, ঠিক আছে। তো আমরা দেখবো নেক্সটে। আচ্ছা, এবার আমি সূত্র লেখা শুরু করি আর কি। একদিক থেকে দেখো, আমরা দূরত্ব নির্ণয় করব, কত ধরনের দূরত্ব আমরা নির্ণয় করতে পারি এটা দেখি। দূরত্ব আসতে পারে তোমার মোটামুটি 3 ধরনের, ঠিক আছে। আমি একসাথে বলবো আর কি পুরা অধ্যায় মিলে। দূরত্ব আসবে 3 ধরনের, এক হচ্ছে বিন্দু টু বিন্দু, বিন্দু থেকে বিন্দুর দূরত্ব। তো এইখানে আবার দুইটা ভাগ আছে, একটা আসবে তোমার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে, একটা আছে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে। তাহলে আমি আগে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে দেখি। কার্তেশীয় স্থানাঙ্ক দেখো, তাহলে কার্তেশীয় স্থানাঙ্কটা কীরকম হবে বলো দেখি। যে ধরো আমার এখানে আছে হচ্ছে কি x1 y1 আর আরেকটা বিন্দু মনে করো x2 y2, ঠিক আছে। এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, এটা তোমাদের জানা আছে, এটা 9 10 ছিল। তা এই দূরত্বটা আমরা কিভাবে মুখস্থ করতাম বলো দেখি। যে √ ভুজদ্বয়ের অন্তরের উপর স্কোয়ার, মানে x1 মাইনাস, আমরা পড়তাম এভাবে, x1 মাইনাস x2 এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 এর উপর হোল স্কোয়ার। তো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের প্রথম থেকে জানা উচিত, সেটা হচ্ছে কোনো ধরো তোমাদের কোন একটা ভাইভাতে তোমার কোনো টিচার জিজ্ঞাসা করলো যে বলো তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, মনে করো কার্তেশীয় স্থানাঙ্কই বললো, বা তুমি জিজ্ঞাসা করে নিলে যে স্যার এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক নাকি পোলার স্থানাঙ্ক। তো স্যার বললো কার্তেশীয় স্থানাঙ্ক। এখন তুমি বলে দিলা আমি তো মুখস্থ করে আসছি কার্তেশীয় স্থানাঙ্ক √ x1 মাইনাস x2 এর উপর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর উপর হোল স্কোয়ার। এখন একটা টিচার তোমাকে যখন ভাইবা নিবে, টিচার জাস্ট কি দেখে যে তুমি কতটা ট্যালেন্টেড বা তোমার একটা বিষয়ে কতটুকু জ্ঞান আছে, সেটা মুখস্থ জ্ঞান না, মানে তুমি অ্যাকচুয়ালি কতটুকু বুঝো এই জিনিসটা দেখবে। এখন হঠাৎ করে টিচার তোমাকে বলে ফেললো, আচ্ছা তুমি যে বললা যে √ x1 মাইনাস x2 এর উপর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। এখন টিচার বললো যে আমি যেটা ভেবেছিলাম এর ভিতরে x1 y1ও নাই, x2 y2ও নাই। এবার কি করবা, এবার তাহলে দূরত্ব কি। এখন টিচার বললো যে আমি ভেবে রাখছিলাম যে প্রথম বিন্দুটা হচ্ছে এ বি, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে সি ডি। তখন তুমি কি বলতে তাহলে এ মাইনাস সি এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস ডি এর উপর হোল স্কোয়ার। চেঞ্জ হয়ে গেল না? তাহলে তুমি এমনভাবে মানে স্মার্টলি অ্যান্সার দিবা, মানে তোমাকে দেখেই তথা তোমার কথা শুনেই যেন টিচার মনে করে যে তুমি একজন স্মার্ট স্টুডেন্ট। স্মার্ট বলতে একদম ওভার স্মার্টও কিন্তু না আর কি, ঠিক আছে। স্মার্ট বলতে বুঝাচ্ছি যে হ্যাঁ তোমার বেসিকটা ভালো আছে, তোমার মুখস্থ জ্ঞান নাই, ঠিক আছে। তাহলে তোমাকে টিচার যখন জিজ্ঞাসা করবে যে তাহলে এটার মানে স্মার্টনেসটা কোন জায়গায়, এটার স্মার্টনেসটা হচ্ছে এই জায়গায়, তুমি মুখস্থ রাখবে এইভাবে যে দূরত্ব যেটা হবে এই x1 মাইনাস x2, এটা বলতে আমরা কি জানি, আমরা তো এটা জানি হচ্ছে এটা হচ্ছে ভুজ, এটা ভুজ আর ওয়াইটা কি কোটি, এটা তো আগে শিখে আসছি, এটা বলার দরকার ছিল না।
তাহলে এই যে ভুজ আর কোটি, তাহলে x1 মাইনাস x2, তাহলে দুটাই ভুজ না, এটারও ভুজ এটারও ভুজ। তাহলে আমরা কি দেখতেছি যে ভুজ দ্বয়ের অন্তরের উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট ওভার তোমার হচ্ছে কত, ভুজ দ্বয়ের অন্তরের উপর স্কোয়ার প্লাস এখানে y1 মাইনাস y2, তাহলে y হচ্ছে কোটি, তাহলে তুমি বলবো হচ্ছে কোটি দ্বয়ের অন্তরের উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার স্মার্টনেস, যে তুমি যখন বলে দিলা যে আমরা জানি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি কার্টেসীয় স্থানাঙ্কের হয়, সেক্ষেত্রে জানি যে রুট ওভার ভুজ দ্বয়ের অন্তরের উপর স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তরের উপর স্কোয়ার, ঠিক আছে। এটা বললে এখন তুমি ইচ্ছা মতো, এখন টিচার ইচ্ছা মতো বিন্দু বসাক, x1 y1 দেখ, x2 y2 দেখ, তোমার হচ্ছে যে ab দেখ, cd দেখ, তোমার pq দেখ, mn দেখ, ইচ্ছা মতো বিন্দু দেখ, এটার ভিতর সবগুলো পড়ে যাবে, ঠিক আছে। এ হচ্ছে কাহিনী। এবার আসো আরেক জায়গায়। আমার তো কার্তেশীয় স্থানাঙ্কের বিন্দু দূরত্ব দেখলাম, আমার তো এবার কি পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব দেখা লাগবে। তাহলে বি নাম্বারে দেখবো হচ্ছে পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। পোলার স্থানাঙ্ক, এখানে দেখো পোলার স্থানাঙ্ক হইতে গেলে আমরা কি জানি যে একটা থাকবে r1 θ1 একটা বিন্দু, আর একটা বিন্দু মনে করো r2 θ2, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, r। তো এখানে দেখো আমরা পড়লাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের জন্য, কিন্তু তোমাকে এবার বের করতে দিল পোলার স্থানাঙ্কের জন্য। তাহলে তোমার জানা আছে হচ্ছে r1 θ1, তাহলে তুমি এখান থেকে x1 y1 এর মান বের করতে পারবে না। আমরা কি পড়ে আসছি গতদিনের লেকচারে ছিল না যে x ইজ ইকুয়াল টু r cos θ, y ইজ ইকুয়াল টু কত, r sin θ। তাহলে তুমি এখান থেকে, আমার এইটার তো দূরত্ব জানা না, আমরা তো একটা দূরত্ব জেনে আসলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে আমরা যদি এই পোলারটাকে কার্তেশীয়তে বানাই নিতে পারি, তাহলে আমার কি আগের সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবো না। তাহলে তুমি যে কাজটা করবা, এখানে যে বিন্দুটা হবে, একটা বিন্দু হবে তোমার কত, x এর জায়গাতে বসাবো হচ্ছে কি r1 cos θ1, y এর জায়গাতে বসাবো কি r1 cos θ1 আর হচ্ছে r1 sin θ1, ঠিক আছে, y। আর এটার ক্ষেত্রে তাহলে কি বসাবা, r2 cos θ2 আর r2 sin θ2। তাহলে দেখো দেখি এইটা তোমার কি, এটা অ্যাকচুয়ালি কি চলে আসছে, এটা হচ্ছে x1 এর মান, এটা y1 এর মান, এটা x2 এর মান, এটা হচ্ছে y2 এর মান। তাহলে তোমার কি এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে সমস্যা হবে। দেখো দেখি আমরা কি লিখতে পারবো তাহলে, যে r ইজ ইকুয়াল টু রুট ওভার ভুজ দ্বয়ের অন্তরের উপর স্কোয়ার, ভুজ দ্বয়ের অন্তর কত, r1 cos θ1 মাইনাস হচ্ছে r2 cos θ2 এর উপর হোল স্কোয়ার প্লাস, তাহলে কত আসবে r1 sin θ1 মাইনাস হচ্ছে কত r2 sin θ2 এর উপর হোল স্কোয়ার। এই তো হয়ে গেল। তাহলে আমরা একটা ফরম্যাট যেটা দেখে আসলাম, ওই ফরম্যাটেরই এখানে সূত্র অ্যাপ্লাই করতেছি, শুধুমাত্র কি জাস্ট একটু কনভার্ট করে নেওয়া লাগতেছে, এই হচ্ছে কাজ, ঠিক আছে। তো তাহলে এখানে সূত্র ফেলো, তাহলে কত হবে r1 এর উপর স্কোয়ার cos θ1 এর উপর স্কোয়ার, মানে cos স্কোয়ার θ1 আর কি, প্লাস হচ্ছে কত, আচ্ছা মাইনাস 2r1 r2 cos θ1 ইন্টু cos θ2 প্লাস এই জায়গাতে হ্যাঁ cos θ1 এর উপর স্কোয়ার আর হচ্ছে, তো তাহলে এখন হচ্ছে r2 এর উপর স্কোয়ার cos θ2 এর উপর স্কোয়ার, ঠিক আছে। এটা গেল, প্লাস বাকিটা লিখো নিচে, এটা আসবে হচ্ছে r1 sin স্কোয়ার θ1, ঠিক আছে, তারপরে মাইনাস হচ্ছে 2r1 ইন্টু r2 sin θ1 ইন্টু sin θ2। এটা জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি যে তোমরা যাতে বুঝতে সুবিধা হয়, যে মানে পরবর্তীতে যেন বলো না যে ভাই এটা তো আমরা জাস্ট মুখস্থ করলাম, আসলো কোথা থেকে, এটা যাতে কোশ্চেন না থাকে, কারণ আমি এভাবে দেখাচ্ছি। এখানে cos স্কোয়ার θ2 হইতো আর কি, আমি এখানে r2 এর উপর স্কোয়ার আর cos θ2 এর উপর স্কোয়ার, মানে পুরোটা ব্র্যাকেট লিখলে হয়তো, অথবা ভিতরে লিখলে একই কথা। তাহলে এখানে একটা জিনিস দেখো দেখি, তোমার এখানে r1 স্কোয়ারটা কমন চলে যাচ্ছে না, যে এখানে আবার আরেকটা জিনিস হবে r1 স্কোয়ার, তাহলে r1 স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে কত হবে দেখো তো, সাইন স্কোয়ার θ1 প্লাস হচ্ছে cos স্কোয়ার θ1, এটা আমি রাখলাম। আবার এদিক থেকে আগে এটা কমন নিয়ে নাও, এখান থেকে r2 এর উপর স্কোয়ার কমন নাও, তাহলে কত হবে সাইন স্কোয়ার θ2 প্লাস হচ্ছে কত cos স্কোয়ার θ2, ঠিক আছে। আর এখানে যেটা থাকতেছে, এই যে
মাইনাস এখান থেকে কত কমন যায়, -2r1 × r2, তাহলে ভিতরে থাকে হচ্ছে তোমার cos θ1 cos θ2 প্লাস হচ্ছে sin θ1 sin θ2। দেখো এতটুকু পর্যন্ত আমার মনে হয় না কারো বুঝতে সমস্যা আছে, কারণ আমরা এখানে a - b হোল স্কয়ার সূত্র ফেলছি, a² - 2ab + b স্কয়ার, আর এখানে হচ্ছে a - b সূত্র ফেলছি, a² - 2ab + b স্কয়ার, আর কিছু করি নাই। আর এখানে যেটা করলাম, এখানে r1 স্কয়ারটা কমন যায়, কমন নিয়ে নিলাম, এখানে r2 স্কয়ার কমন যায়, কমন নিয়ে নিলাম, আর এখানে -2r1 r2 কমন যায়, এখানে কমন নিয়ে নিলাম, আর কিছু করি নাই। ঠিক আছে, এখানে দেখো এই জিনিসটা কি লিখতে পারবো বলো তো, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, এখানেও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাও কত 1, তাহলে এটা একটু ছোট হয়ে গেল না? তাহলে পোলারের যে দূরত্ব সেটা হচ্ছে অতএব r √, দেখো r1 এর উপর স্কয়ার প্লাস r2 এর উপর স্কয়ার। ঠিক আছে, এতটুকু ছোট হয়ে গেল, -2r1 × r2। এই যে এইখানে এই সূত্রটা একটু আমাকে মনে রাখা লাগবে। ঠিক আছে, আপাতত মনে রাখো, তোমরা ত্রিকোণমিতিতে যখন পড়বো মানে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে এই জায়গাতে আছে যে cos θ1 cos θ2 প্লাস sin θ1 × sin θ2, এইটা হচ্ছে সূত্রটা হচ্ছে cos a - b। এখন কোনটা থেকে কোনটা বিয়োগ হবে আমি সেটা জানি না, ইচ্ছা মতো করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি এইটা হচ্ছে পোলারের মধ্যবর্তী দূরত্বের সূত্র মুখস্থ রাখবা। ঠিক আছে, দেওয়া তো থাকবে তোমার কি r1 θ1 r2 θ2, তাহলে r = মধ্যবর্তী দূরত্ব √r1 এর উপর স্কয়ার প্লাস r2 এর উপর স্কয়ার -2r1 × r2 × cos θ1 - θ2। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পোলারের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এবার আরও দুই ধরনের দূরত্ব হয়, আমরা তো দেখলাম এটা শুধুমাত্র বিন্দু থেকে বিন্দু। এবার যেটা আসবে তোমার 2 নম্বরে, যে তোমার হচ্ছে বিন্দু থেকে সরল রেখা। সরল রেখা এইটা কীরকম হয় দেখো, এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে তোমার দেখো একটা বিন্দু, ঠিক আছে, বিন্দুটা আমি ধরে নিলাম কথার কথা x1 y1, আর আরেকটা সরলরেখা সাধারণ ফরম্যাটে এরকম আর কি, আপাতত মুখস্থ মনে রাখো। ঠিক আছে, আমরা ওটাও নেক্সট ক্লাসে দেখাবো। তোমাদের হয়তো বা এখন প্রথম দিকে অনেকের মনে অনেক কোশ্চেন জাগতে পারে, আমি হচ্ছে যে কি এখনও ম্যাথে যাই নাই তো, বা প্রমাণগুলো সবগুলো দেখাই নাই, ওই কারণে একটু কঠিন লাগতে পারে আর কি। আপাতত সূত্র মুখস্থ করা লাগবে, সূত্রটা একদম ঠোঁটের উপর যাতে থাকে আর কি। ঠিক আছে, বুঝেই তো মুখস্থ করবো আর কি, যেন আমার অঙ্ক একটা সামনে দেখতেছি, একটা পড়তেছি অঙ্ক, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ সিনারিওটা এরকম, আমাকে এটা বলতেছে, এটা থেকে এটাতে যাওয়া লাগবে, এটা থেকে এটাতে যাওয়া লাগবে, ওই কারণে আমার বেসিকগুলো ক্লিয়ার রাখা দরকার। তো দেখো এখানে কয়েকটা কথা বলি। ধরো এইটা হচ্ছে তোমার সরলরেখা, আর এটা হচ্ছে বিন্দু, আমাকে বলছে বিন্দু থেকে সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তার একটা বিন্দু থেকে একটা সরলরেখার কতগুলা দূরত্ব হয় দেখো দেখি। আমি তো ইচ্ছা করলে এরকম করতে পারতাম যে এইটা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব, তাও তো হলো কি এই বিন্দু থেকে সরলরেখারই তো দূরত্ব হলো। বা তুমি এরকম বলতে পারতা যে এইটা থেকে এটার মধ্যবর্তী দূরত্ব, তবুও তো কি একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হলো। বা তুমি এরকম করতে পারতা যে এই বিন্দু থেকে এই দূরত্বটুকু, এটাও তো হয়। তাহলে কোন দূরত্ব নিব? আমার কি সব দূরত্ব কি সেম? না, আমরা দূরত্ব সবসময় যখন বলবে যে একটা বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, সবসময় আমরা সর্বনিম্ন দূরত্ব নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অর্থাৎ সর্বনিম্ন বা ক্ষুদ্রতম দূরত্ব, যেটা সর্বনিম্ন দূরত্ব নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সর্বনিম্ন দূরত্ব কখন আসবে? যখন তুমি একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব আঁকবা। ঠিক আছে, এবং তাহলে এটা কি হচ্ছে, যেটা সর্বনিম্ন দূরত্ব সেটা হচ্ছে তোমার লম্ব দূরত্ব। একই কথা, সর্বনিম্ন দূরত্ব লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে তোমার এখানে দূরত্ব আসবে যেটা ডিরেক্ট, যেটা লম্ব, এবং সূত্রটা তোমার এরকম যে d = তুমি কি করবা, এটাও তোমার হচ্ছে যে নেক্সটে হয়তো বা তোমরা প্রমাণ দেখতে পারবা আর কি। ঠিক আছে, আর একটু কয়েকটা লেকচার গেলে তোমরা বুঝতে পারবা যে এই বিন্দুটা এই সরলরেখাতে বসায় দাও, অর্থাৎ x এর জায়গাতে x1 বসাও, y এর জায়গাতে y1 বসাও, প্লাস c, নিচে √x এর সহগের উপর স্কয়ার, x এর সহগ কত a, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে y সহগের উপর স্কয়ার, এবং আমরা মডুলাস চিহ্ন দিয়ে দিব। কারণ কি দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? কখনোই না, ওই কারণে মডুলাস চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে আমার দূরত্বটা কখনোই নেগেটিভ না হয়। এই হচ্ছে বিন্দু থেকে সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এবার আরেকটা দূরত্ব দেখবো, আরেক টাইপের দূরত্ব, 3 নম্বর, সেটা হচ্ছে সরলরেখা থেকে সরলরেখার দূরত্ব। সরলরেখা টু সরলরেখা। ঠিক আছে, এখানেও আরেকটা জিনিস তোমাকে হচ্ছে দেখা লাগবে, সেটা কি দেখো,
আমরা দেখব হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল দেখাই। ধর এরকম এটা একটা সরলরেখা, ধর এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা। এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত এবং সেটা কোন দূরত্বগুলো নিব? আমরা কি এখান থেকে এটা দূরত্ব নিব, নাকি এখান থেকে এই দূরত্ব নিব, কোন দূরত্বটুকু নিব? এটা তো আমার দেখার বিষয়। দেখো, এই যে দুইটা সরলরেখা আমি আঁকলাম, এই সরলরেখাকে যদি বর্ধিত করো, এই পাশে এইটাকে মনে করো যদি এদিকে, একটা রেখা মানে কি? রেখা মানে যার দুই প্রান্ত কি চলমান, কখনো শেষ হওয়ার নয়। বাট এই যে যেটা, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে যে একটু মাথায় রাখবা। আমরা 9 10 এইগুলো পড়ে আসছিলাম যে রশ্মি, রেখা, রেখাংশ। আমরা কি পড়ে আসছিলাম? রশ্মি হচ্ছে যার এক প্রান্ত বদ্ধ আর এক প্রান্ত চলমান, মানে এক প্রান্ত মনে করি স্থির আর এক প্রান্ত কি চলবে, সেটা হচ্ছে রশ্মি। আর রেখা বলতে যেটা বোঝাচ্ছিল দুই প্রান্তই চলমান, সেটা হচ্ছে কি রেখা। আর রেখাংশ মানে একটা রেখা থেকে একটা অংশ কেটে নিলাম, অর্থাৎ দুই প্রান্তই বদ্ধ হয়ে গেল। ঠিক আছে? তো এটা যেহেতু আমার সরল রেখা, তাহলে দুই প্রান্তই তো কি চলমান। তাহলে আমি যদি এই রেখাকে বর্ধিত করি, এই রেখাকে যদি বর্ধিত করি, তাহলে এইটা ছেদ করে ফেলছে না? তো দুইটা সরলরেখা যদি ছেদই করে, এর মধ্যবর্তী দূরত্ব আর আছে? তাহলে এইরকম কখনোই সম্ভব না। এই যে যদি কখনো ছেদ করে, তাহলে এই রকমের ক্ষেত্রে কখনোই সম্ভব নয় দূরত্ব নির্ণয় করা, কারণ দূরত্ব তো আসবেই না, কারণ দুইটা তো পরস্পর ছেদ করে ফেলছে। তাহলে এইটা কোন দূরত্বটুকু হবে? এই দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, দেখো এটা কি কখনো ছেদ করবে? অর্থাৎ এই যে সরলরেখা টু সরলরেখার দূরত্ব, সেটা হচ্ছে সমান্তরাল দূরত্ব। সমান্তরাল দূরত্ব, এই কথাটা মনে রাখবে। তাহলে বিন্দু থেকে সরলরেখা ছিল লম্ব দূরত্ব, আর সরলরেখা থেকে সরলরেখা ছিল আছে তোমার হচ্ছে সমান্তরাল দূরত্ব। ঠিক আছে? এবং দেখো এটা পড়বো আমরা হচ্ছে মানে এটা লাস্টের চ্যাপ্টারে, একদম লাস্টের চ্যাপ্টারে আর কি কনসেপ্ট। আমি প্রথম মুখস্থ রাখাচ্ছি তো এই কারণে আমি বলে দিচ্ছি আর কি। তো আমার একটা সরলরেখার সাধারণ সমীকরণ, তো এর আগেরটাতে বললাম যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তোমাদের ঢালের কনসেপ্ট একটু হলেও আসে, তো ওই কনসেপ্ট এখানে কাজে লাগবে। যে সমান্তরাল হতে গেলে তোমার ঢাল সমান, আর ঢাল অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই দিয়েই ঢাল হয়, এক্স আর ওয়াই সহগ। ওই কারণে ঢালকে সমান রাখার জন্য আমরা এই যে এক্স আর ওয়াইকে কী করলাম, একই রাখলাম, শুধু কনস্ট্যান্টের পার্থক্য। তাহলে দেখো দেখি, এখানে তুমি যদি এই দূরত্বটুকু নাও, এখানে যদি ডি হয়, এই দূরত্ব নিলে কি এটা পার্থক্য হবে? এটাও তো ডি। অর্থাৎ তুমি দুইটা সমান্তরাল সরলরেখার দূরত্ব নির্ণয় করতে গেলে তোমার যে কোনো জায়গায় দূরত্ব নির্ণয় করো, দূরত্বটা কি সমান হবে, কারণ সমান্তরাল। তার এক্ষেত্রে দূরত্বটা যেটা আসবে ডি ইজ ইকুয়াল টু, দেখো একটা সরলরেখা থেকে আরেকটা সরলরেখা বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে কি হবে? এ এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই কাটাকাটি, তাহলে শুধুমাত্র কনস্ট্যান্টের পার্থক্য। তাহলে c1 মাইনাস c2, আমাকে কোনটা থেকে কোনটা বিয়োগ করতেছে এটা ম্যাটার না, ডিভাইডেড রুট ওভার হচ্ছে এক্সের সহগের উপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই সহগের উপর স্কোয়ার, এবং এখানেও মডুলাস দিয়ে দিচ্ছি যাতে নেগেটিভ না হয়। তাহলে এইটা তোমার হচ্ছে সরলরেখা টু সরলরেখার দূরত্ব। ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি দূরত্ব রিলেটেড জিনিসপাতি দেখলাম। ঠিক আছে? এবারে আমরা কিছু বিভক্তিকরণের জিনিস দেখব। ঠিক আছে? এবং তোমাদের 9 10 যদিও তোমার হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে যে আগে ছিল, মানে ক্ষেত্রফল সম্পর্কিত জিনিস পড়ে আসছো, তো না হয় আমি আগে ক্ষেত্রফলটা দেখাই দিই, তারপর বিভক্তিকরণ দেখাই, তাহলে তোমাদের কমন জিনিসগুলো একটু মাথায় আসবে আর কি। ঠিক আছে? যে সরলরেখাতে তোমরা যে স্থানাঙ্ক পড়ে আসছিলা, যে হ্যাঁ, তাহলে মনে হবে যে যাক অন্তত আমি 9 10 কিছু টার্ম হলেও পাচ্ছি আর কি। ঠিক আছে? তো দেখো, তাহলে আমি আগে ক্ষেত্রফল সংক্রান্ত জিনিসগুলো দেখাই দিই। ওকে, তারপরে আমরা হচ্ছে বিভক্তিকরণের কিছু অঙ্ক আছে ওগুলো দেখাবো। তাহলে ক্ষেত্রফল সংক্রান্ত, এবং আমরা বেসিক্যালি একটা ত্রিভুজের ক্ষেত্রফলই দেখব। তো এবং আমি ওখানে বলেও দিব যে তোমার চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, মানে যে কোনো বহুভুজের ক্ষেত্রফল। তো প্রথমে দেখো আমরা কয়টা নিয়মে তোমার হচ্ছে যে কি ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা নির্ণয় করবো হচ্ছে 3টা নিয়মে। তো যারা আমার ম্যাট্রিক্স নির্ণায়কের ভিডিও দেখেছো, ওখানে নির্ণায়ক নামে একটা জিনিস ছিল, এই কনসেপ্টটা একটু হলেও জানা আছে, এবং নির্ণায়কের মান তোমরা অনেকে বের করতে পারো। তো প্রথম যে মেথডটা, এই মেথডটা দেখাবো হচ্ছে তোমার নির্ণায়কের সাহায্যে। নির্ণায়কের সাহায্যে। তো দেখো, নির্ণায়কের সাহায্যে আমরা যে জিনিসটা বলবো, যে একটা ধরো ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টা হচ্ছে শীর্ষবিন্দু। ধরো এটা হচ্ছে x1 y1, এটা মনে করো x2 y2, এটা ধরো x3 y3।
ধর এই ত্রিভুজটার আমার 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো আমার নির্ণায়কের সাহায্যে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু নির্ণায়ক মান। তাহলে নির্ণায়ক মান বলতে কত, x1 y1, ধরো x2 y2, x3 y3। এবং একটা জিনিস আমি বলেছিলাম যখন নির্ণায়ক পড়াই, তখন বলেছিলাম কি যে নির্ণায়ক সবসময় বর্গ ম্যাট্রিক্সের হয়। তাহলে বর্গ ম্যাট্রিক্স মানে সারি কলাম সমান থাকা লাগবে, কিন্তু এখানে কি বর্গ ম্যাট্রিক্স হয়েছে? হয় নাই। তো আমার মিলানোর জন্য, অর্থাৎ আরেকটা যেগুলো মেথড ছিল ওখানে তোমার মিলানোর জন্য এখানে কত দেওয়া হয়, একটা একটা করে 1 এক্সট্রা দেওয়া হয়, যাতে তোমার এটা 3/3 হয়ে যায়, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই মেথডটা হচ্ছে তোমার নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের মেথড। ঠিক আছে, এখানে এখন তোমরা নির্ণায়ক সলভ করবা আর কি, আমরা যখন মানে এক্সাম্পল দেখবো তখন আর কি কীভাবে সলভ করা লাগে এগুলো দেখাবো। ওকে, এই মেথডটা খুবই ইজি একটা মেথড। এর চাইতেও আর একটা মেথড তোমরা 9 10-এ শিখে আসছো, এটা তো শিখো নাই। 9 10-এ শিখে আসছিলে কোনটা, এই যে ক্রস করে গুণ দিতাম। ঠিক আছে, তো ওই জিনিসটা একটু দেখো, 2 নম্বরের মেথড, সেটা হচ্ছে আমি নামটা দিয়ে দিব, ধরো ক্রস ফায়ার মেথড। ক্রস ফায়ার মেথড, ক্রস ফায়ার নাম দেওয়ার অর্থই হচ্ছে, দেখো কেন আমরা ক্রস ফায়ার মেথডটা দিলাম, এটা হচ্ছে আমরা 9 10-এ যেটা দেখে আসছিলাম, যে ধরো আমার এখানে এটা x2 y2 ছিল। ওকে, আমরা কি দেখে আসছিলাম, ফার্স্টে এরকম করতাম যে প্রথমে মনে করো x1 y1 লিখলাম, তারপরে x2 y2, দেন x3 y3। তো প্রথমে যেটা লিখে রাখি ওটা আবার শেষে লিখে দিতাম, তাই তো করতাম যে ক্রস ফায়ারের ক্ষেত্রে। তো এখানে কি করতাম, যে এই যে দেখো ক্রস ক্রস করে গুণ, অর্থাৎ এটা হচ্ছে যে গুণ, এইটা গুণ, দেন এটা গুণ দিয়ে 3টাকে যোগ করতাম, অর্থাৎ ধরো x1 y2 প্লাস হচ্ছে x2 y3 প্লাস হলো কত, ধরো x3 y1। ঠিক আছে, এই 3টা যোগ করে ধরো যোগফলটা কিছু একটা বের হয়ে থাকলো, কথার কথা যোগফলটা আমার আলফা বের হইলো। ঠিক আছে, আবার এদিক তো গুণ দেওয়া হয়ে গেল, আবার গুণ দিতাম হচ্ছে উল্টা দিকে ক্রস করে। তাহলে এই 3টা গুণ দিলে কি হবে দেখো তো, x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3। তাহলে এই 3টা যোগ করলে ধরো কথার কথা বিটা আসলো সাপোজ। তো আমরা এইগুলা যোগ করে আলফা বা কিছু একটা মান, এখানে একটা মান, তাহলে আমার এই ত্রিভুজের টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আসতো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে তোমার, যে অতএব ক্ষেত্রফলে যে সূত্রটা মুখস্থ রাখতাম, যে এইটার এটা যে কোনো একটা থেকে বিয়োগ করে হাফ দ্বারা গুণ, অর্থাৎ হাফ ইন্টু আলফা মাইনাস বিটা। মানে আলফার বিটা দিয়ে যে মনে রাখা লাগবে তাও না, বা এরকম করে মনে রাখা লাগবে তাও না, তোমরা জাস্ট কি করবা, যে এরকম ক্রস ক্রস করে গুণ দাও দিয়ে যোগ করে একটা যোগফল কথার কথা 100 বের হলো, আর এদিকে মনে করো যোগফলটা বের হলো কথার কথা 50। তাহলে কি করতাম, যে এই 50 100 থেকে এই 50 বাদ দিতাম, তাহলে হয়তো 50/2 করে দিলে তোমার হয়ে যেত কি ওই ত্রিভুজের ক্ষেত্রফল। আমি মডুলাস কেন দিলাম, যে কোনটা থেকে কোনটা বিয়োগ দিচ্ছে এটাকে আমি বুঝতে পারবো না আর কি। ঠিক আছে, তো ম্যাক্সিমামই তো যেগুলোতে এগুলোতে যেহেতু তোমার একটা মান থাকবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা। কখনো যদি তুমি বুঝতে না পারো যে ছোটটা থেকে বড়টা হয়ে যায়, কোনো সমস্যা না, মডুলাস আছে, ধনাত্মক করে দিবে। ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে, ওকে, এই মেথডটা। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এটা কি শুধু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? না, যদি চতুর্ভুজ হইতো, মানে 4টা মনে করো যে কি স্থানাঙ্ক আছে, তাহলে কি করতা, x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এবং প্রথমে যাকে লিখে রাখছো ওটা আবার পরে লিখে দাও, দেন সেম কাজ করো। ঠিক আছে, তো ঘাবড়ানোর কোনো দরকার নাই, একটা মেথড শিখলে বাকিগুলো এমনিতেই বুঝতে পারবা। আচ্ছা, এবারে যেটা দেখবো 3 নম্বর মেথড। 3 নম্বর মেথডটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর মেথডটা তোমার ভার্সিটিতে বলো, ইঞ্জিনিয়ারিংয়ে বলো, বা একাডেমিকে বলো, সব জায়গাতে ইম্পর্টেন্ট আর কি, এটা এমসিকিউর জন্য 3 নম্বর মেথড। 3 নম্বর মেথডের নাম হচ্ছে শূন্যকরণ মেথড। শূন্যকরণ মেথড, বা আমি এইটাকে মনে রাখি হচ্ছে ভুল মেথড। অ্যাকচুয়ালি কিন্তু ভুল না, মানে নামটা দিয়ে রাখছি হচ্ছে ভুল মেথড, কিন্তু সঠিক। আমি যেটা বলবো সেটা হচ্ছে সঠিক, জাস্ট মুখস্থ রাখবো হচ্ছে যে ভুল মেথড দিয়ে। ঠিক আছে, তো এটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো, এক্সাম্পলটা না দিলে ক্লিয়ার হবে না, যে ধরো একটা বিন্দু আছে এই জায়গায়, সাপোজ বিন্দুটা 1 আর 2। ঠিক আছে, আর এইদিকে মনে করো একটা বিন্দু আছে, ধরো 3 9। এইদিকে আর একটা বিন্দু আছে, ধরে নিলাম, ধরো কত ধরতে পারি, 3 4 5, মনে করো যে 5 আর কথার কথা
4। তো বলো তো আমার এখানে এই তিনটা মানে স্থানাঙ্ককে অর্থাৎ তিনটা কৌণিক বিন্দুকে মনে করো যে আমরা কি সরলরেখা করে দিলে সেটা একটা কি হবে, একটা ত্রিভুজ উৎপন্ন করবে। তাহলে তো এটা তুমি দুটো মেথড অলরেডি শিখে আসছো, দুই মেথডের যে কোনো এক মেথড ফেলে দিলে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলটা হয়ে যায়। কিন্তু আমার বলার উদ্দেশ্য কি, ভুল মেথড কেন দেখাচ্ছি বা শূন্যকরণ মেথড কেন দেখাচ্ছি? শূন্যকরণ মানে কি আমি শূন্য করব? এখানে কি 0 0 আছে? 0 0 নাই। তাহলে এই মেথডটার নিয়ম হচ্ছে যে যে কোনো একটা বিন্দুকে তুমি 0 0 বিন্দুতে নিয়ে চলে আসো। আমি এখানে 0 0তে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তো 0 0তে শুধু কি 1 2কে নিয়ে আসবো? বাকিগুলো কি করছে? বাকিগুলোকেও তো নিয়ে আসা লাগবে। তাহলে বাকিগুলোকে তো 0 0তে নিয়ে আসতে পারবো না। আমি 1 2কে 0 0তে নিয়ে আসলাম, তাহলে বাকিগুলো তো ওই জায়গাতে থাকবে না, অন্য কোনো জায়গাতে চলে আসবে। তাহলে এখানে দেখো ভুজ থেকে আমি 1 কমাইলাম, কোটি থেকে কমাইলাম 2। তাহলে এই যে ভুজ আর কোটি থেকে 1 2 কমাইলাম, তুমি প্রত্যেকটা কাজই হচ্ছে যেখানে করো যে এটার ভুজ থেকে 1 কমা কোটি থেকে 2, এটার ভুজ থেকে 1 কোটি থেকে 2, ঠিক আছে? তাহলে দেখো তো কীরকম হবে। এইটার যদি আমি ভুজ থেকে 1 কমাই তাহলে 4, আর কোটি থেকে 2 কমালে 2, তাহলে 4 2। মনে করো এরকম একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে কত? 4 2, ঠিক আছে? আবার এটার ক্ষেত্রে একই সেম। তা এটার কি করব, এটা হচ্ছে এই ভুজ থেকে 1 কমবে মানে 2, কোটি থেকে 2 কমবে মানে কত? 7। তা এটা আসছে কত? 2 7, এরকম একটা জায়গাতে ধরো। তা এইবার যে নতুন ত্রিভুজটা পেয়ে গেলাম, এই যে এই মনে করো যে কি সবুজ কালারের যে ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে কোনো পার্থক্য আছে? কখনোই না, ঠিক আছে? অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি যা পাবো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু সেম পাবো। তাহলে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য কি হইল? তো আমার উদ্দেশ্যটা হচ্ছে তোমরা নির্ণায়ক যারা যারা নির্ণায়ক একটু হলেও পারো, দেখো আমরা যে কাজটা করতাম নির্ণায়কের ক্ষেত্রে, নির্ণায়ক সমাধানের সময় আমরা বলতাম কি যে যত সংখ্যক ভুক্তিকে তোমরা 0 0 বানাইতে পারো। তো ধরো আমার এইটা 0, এইটা 0, এটা মনে করো 1, আর বাকিগুলো মনে করো 4 5 6 7, এটা মনে করো যে 2 3, যে কোনো কিছু আছে। তা আমার একটা সারি বা একটা কলাম বরাবর যখন দুইটা ভুক্তি 0 হয়ে যায়, তাহলে তৃতীয় নম্বর ভুক্তিকে নিয়ে কাজ করলে তো তোমার হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে এই ভুক্তিকে নিয়ে যদি কাজ করি তাহলে আসবে তোমার 4 5 আর 6 7। তাহলে 4 এর সাথে 7 গুণ হয়, আর কত 5 এর সাথে কি 6 গুণ হয়, তাহলে আড়াআড়ি গুণ না? মানে ধরো বিন্দুটা ছিল 4 5 আর একটা বিন্দু ছিল 6 7, তাহলে এই বিন্দুর ভুজের সাথে এই বিন্দুর কোটি, আর এই বিন্দুর কোটি ভুজের সাথে এই বিন্দুর কোটি, আড়াআড়ি গুণ করে বিয়োগ করতাম, সেটা তো ছিল নির্ণায়ক, ঠিক আছে? তো এইখানে এইটাই বলার উদ্দেশ্য যে এই যে তোমার হচ্ছে 2 7 আর 4 2 পেয়ে গেলাম, একটা তো 0 0, এটা দিয়ে আমি তাকাবোই না। তাহলে এই 2 এর সাথে গুণ হবে এই 2 এর, আর এই 7 এর সাথে গুণ হবে এই 4 এর, ঠিক আছে? তা আমরা যেটা মনে রাখবো যে এখানে ত্রিভুজের যে ক্ষেত্রফল যদি 0 0 একটা হয়ে যায়, সেক্ষেত্রে শূন্যকারের মেথড কিন্তু বলতেছি, মনে রাখবে এইভাবে, হাফ ইন্টু ভুল করেও মাইনাস করোনা ভুল। এটা অ্যাকচুয়ালি করোনা হয়ে গেছে, মানে করোনা ভুল আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা কেন বললাম? এটা জাস্ট মুখস্থ করবা, মানে এটা হচ্ছে জাস্ট শর্ট একটা ট্রিক্স, ঠিক আছে? তো এটা বলতে কি বুঝাচ্ছে দেখো, হাফ ইন্টু ভুল, প্রথমে ভু আছে তাহলে প্রথম ভুজ গুণন দ্বিতীয়তে ক আছে তাই দ্বিতীয় কোটি, মাইনাস প্রথমে ক আছে মানে কি প্রথম কোটি, গুণন দ্বিতীয়তে ভু আছে তাই কি দ্বিতীয় ভুজ, গুণন দ্বিতীয় ভুজ। এই তো এই জিনিসটাই তোমার হচ্ছে পড়াটা আসল, যে তুমি যে কাজটা করবা যে একটাকে 0 0তে নিয়ে চলে আসো, তাহলে 2 7 আর 4 2, তাহলে 2 7 4 2 আমি দুইটা বিন্দু পেয়ে গেছি। তাহলে ধরো যে 2 7 আর 4 2, 2 7 আর 4 2, তাহলে কি করবা? আমি কি বলেছি প্রথম ভুজ, ধরো প্রথমে তোমার মানে 2 7 আছে, এটা কোনো ম্যাটার না, কারণ আমি হচ্ছে যে কি পরমান দিয়ে দিয়েছি, নেগেটিভ আসবে না কখনো। ধরো এটার প্রথম ভুজ, তাহলে এইটার প্রথম ভুজের সাথে কি গুণ করা লাগবে? দ্বিতীয় কোটি, এটার এটা গুণ, তাহলে দেখো তো 2 গুণিত 2 মাইনাস প্রথম কোটি, তাহলে 7 গুণন কি দ্বিতীয় ভুজ মানে কত 4, এই যে এটার এটা গুণ, তাহলে কত হবে? এবং এটা হচ্ছে কি তোমার হাফ দ্বারা গুণ আর মডুলাস হয়ে যাবে, তো 2 দুগুণে 4 আর 4 7 28, 28 থেকে 4 বাদ দিলে 24, 24/2 মানে হচ্ছে কত 12, 12 একক অ্যান্সার। দেখো তোমরা যদি এটা তোমরা করবো বাসায় 1 2 3 9
5 4 এই তিনটাকে নিয়ে আমার যে ক্ষেত্রফলটা হয়, তোমরা হয় অপনয়ন পদ্ধতি মানে সরি নির্ণায়কের মানটা বের করে বা ক্রস ফায়ার মেথড যে কোনো একটা দিয়ে তোমরা দেখবা যে 12 মিলতেছে কিনা। অবশ্যই মিলবে। 4 7 28 28 থেকে 4 বাদ দিলে 24 হয়, 24/2 মানে 12। এইটা থেকেও 12 আসবে আর এটা থেকেও দেখে নিলাম 12। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা দেখলাম আমরা। নেক্সটে আরও অনেক এমসিকিউ দেখবো, মানে এখানে এমসিকিউ এরকম দিয়ে দিবে। ঠিক আছে, এইটাতে মানে ধরো এমসিকিউ দিয়ে দিল এরকম যে একটা মনে করো 0 0, আরেকটা মনে করো সাপোজ 4 7, আরেকটা ধরো 3 5। ঠিক আছে, বলে দিল এই তিনটা বিন্দু দ্বারা একটা ত্রিভুজ যদি উৎপন্ন হয়, একটা ত্রিভুজ যদি গঠন হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এখানে দেখো একটা ভার্সিটিতে একটা স্টুডেন্ট যদি চান্স পায়, সে কি এমনিতে চান্স পেয়ে যায়? কখনোই না, তাকে অনেকভাবে টেস্ট করা হয়। দেখো একজন ধর ইউনিভার্সিটির টিচার, উনি যখন কোশ্চিনটা করে, কোশ্চিন কিন্তু তোমাকে আটকানোর জন্য করে, কারণ তার একটাই মোটো যে উনি যত স্টুডেন্টকে ছাঁটাই করতে পারে তত তার লাভ। মানে কি, যে তত নিখুঁত স্টুডেন্টগুলো আসবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, ধরো ভার্সিটিতে গিয়ে তোমরা কি দেখবা হচ্ছে কি যে আমরা তো একাডেমিকে সলভ করে আসছিলাম, একটা ম্যাথ তো সলভ করতেছি 10 মিনিট ধরে 5 মিনিট ধরে, কিন্তু ওইখানে যদি একটা ম্যাথ 5 মিনিট ধরে সলভ করতে যাও, তাহলে তোমার আশা করা যায় সিরিয়াল 1 লাখের উপরে আসবে আর কি, যেখানে সিট হয়তো বা 2000। বুঝতে পারতেছে কি কেন কথাটা বললাম? কারণ হচ্ছে আমরা একাডেমিকের জন্য যেগুলো পড়তেছি সেগুলোতে হয়তো আমরা একটু বেশি টাইম দিয়ে সলভ করতেছি, কিন্তু অ্যাডমিশনের সময় এতটা কম্পিটিশন হয় আর এত কম সময় একটা এমসিকিউর জন্য হাইস্ট তোমাকে হয়তো বা 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড টাইম দিতে পারে হাইস্ট। তাহলে চিন্তা করো, তোমাকে 25 সেকেন্ডের মধ্যে ভাবা লাগবে যে তুমি কত সহজভাবে, কত মনে করো যে কি মানে ফ্রিকুয়েন্টলি তুমি তাড়াতাড়িতে তোমার হচ্ছে যে কি সঠিক অ্যান্সারটা দিতে পারো। এখন অনেক স্টুডেন্ট কি করবে, যারা হয়তো এটা জানে না, তারা কি করবে, তারা করবে হচ্ছে হাফ ইন্টু নির্ণায়ক মান দিয়ে নির্ণায়ক সলভ করবে। মিনিমাম নির্ণায়ক সলভ করতে গেলে মোটামুটি তোমার 50 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে। বা কেউ যদি ক্রস ফায়ার মেথডও অ্যাপ্লাই করে, তবুও ওকে মিনিমাম 30-40 সেকেন্ড এমনিতে বেশি লেগে যাবে। ঠিক আছে, আমার এখন যদি এইটা জানা থাকে যে একটা বিন্দু যদি 0 0 হয়ে যায়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়। আমি ক্ষেত্রফল কি বললাম, যে একটা ভুজের সাথে আরেকটার কোটি, তাহলে 4 5 20, মাইনাস আরেকটা কোটির সাথে আরেকটার ভুজ, তাহলে 3 7 21/2। তাহলে এটার অ্যান্সার কত? হাফ। এত একক, এত বর্গ একক। তাহলে কতক্ষণ সময় লাগলো? 5 সেকেন্ডও তো সময় লাগে নাই মনে হয়। ঠিক আছে কি, তো এই কারণে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। এমসিকিউ তোমাদের একাডেমিকের এমসিকিউতে কাজে লাগবে এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে দেখি কতক্ষণ ভিডিওটা করে ফেললাম। আচ্ছা, আরেকটা জিনিস বলাই যায় আজকে। দেখো থাক, আজকে আর নতুন কিছু নাই বলি, প্রায় তোমার 45 মিনিট হয়ে যাচ্ছে। তো একটু একটু করে আগাই। আমরা নেক্সট দিনে আরও কিছু থিওরি পড়বো, আরও কিছু হয়তো তার সাথে এমসিকিউ দিব। আর তারপরে ধরো 2টা মতো আরও মানে এই সরলরেখা চ্যাপ্টারটা কি হিউজ পরিমাণ সূত্র আছে, তো আগে আমাকে সূত্রগুলো আয়ত্ত করা লাগবে, যাতে আমার হচ্ছে যে মানে ম্যাথটা সলভ করাটা ইজি হয়। এবং আমরা অনেক শর্ট ট্রিক্স দেখবো, মানে অ্যাকচুয়ালি শর্ট টেকনিকগুলো কি, মানে আমি কখনোই এরকম বিশ্বাসী না যে প্রত্যেক ক্ষেত্রে শর্ট টেকনিক দেখাটা বিশ্বাসী না, কিন্তু তোমার কিছু কিছু জায়গায় কি হয় যে তোমার হয়তোবা মানে শর্ট টেকনিক বলে কিছু নাই, আমরা যেগুলো প্রমাণ করে দেখাই দেখবা আর কি, যখন আমরা যে কোনো একটা জিনিস প্রমাণ করে দেখাই না, ওই প্রমাণ থেকেই তোমার হচ্ছে যে কি ওই ছোটোখাটো আর কি সূত্রগুলো চলে আসে, যেটা আমরা মুখস্থ করি তার চাইতে মনে করো আরও মনে করো যে কি ইজি লেভেলের কিছু সূত্র চলে আসে। ওই কারণে আমার হচ্ছে যে এই জিনিসগুলো দেওয়া। তো আমার সরলরেখাটা খুব ভালো মতো করবা, কারণ এখান থেকে অনেক এমসিকিউ আসবে এবং পরীক্ষাতে মনে করো কি মানে মেন কথা হচ্ছে যে সরলরেখাটা পুরা মানে ম্যাথের একটা বেসিক ধরতে পারো আর কি। ঠিক আছে, যারা জ্যামিতিতে পারদর্শী হতে চাও, সরলরেখাতে পারদর্শী হলে বৃত্ততে হবা, বৃত্ততে হলে সেকেন্ড পেপারের কোণিকে গিয়ে হবা। ঠিক আছে, তো এই দিকটা একটু খেয়াল রাখবা। তো আজকের ভিডিও এখান পর্যন্তই।